দেশের ৫৫তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা হবে ৫,৫ লাখ টাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই শুরুতেই যে কেন বাজেটের আকার ৭,০০০ কোটি টাকা কমাতে হলো? এবার আসলে বাজেটকে অনেকটা স্ট্রিমলাইন করা হচ্ছে। মানে আগামী অর্থ বছরের বাজেট যেখানে 8.5 লাখ কোটি টাকার মতো হওয়ার কথা ছিল, তো এবার সেটি কমানোর দুটো মূলধান কারণ আছে। একটা হলো যে আমাদের যে রেভিনিউ টার্গেট, যেটা আসলে আগের বছরগুলোতে আসলে উচ্চাভিলাষী ছিল, সেটা কিন্তু এখন অনেকটা বাস্তবসম্মত করা হয়েছে। যেটা 4,99,000 কোটি টাকা যেটা এনবিআর এর টার্গেট করা হয়েছে বা হবে আর কি। তো সেটা হচ্ছে যে অনেকটা বাস্তবসম্মত করার, ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু এক ধরনের মানে অচল অবস্থা তৈরি হয়েছে এবং প্রবৃদ্ধিও অতটা আশাব্যঞ্জক নয়। তো এই কারণেই আসলে সরকার একেবারে বাস্তবানুক একটা টার্গেট তৈরি করেছে। এটা একটা, আর বিদেশ থেকে আসলে যে বিভিন্ন রকমের যে সাহায্য এবং ঋণ, তো সেটিও কিন্তু ওইরকম ভাবে আসছে না। তো এটা একটা আরেকটা হচ্ছে যে সরকারের যে ঋণ নেওয়ার সক্ষমতা, সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। তার কারণ এখন একটা কন্ট্রাকশন মার্কেট পলিসি চলছে। তো আবার বাংলাদেশ ব্যাংক থেকেও যে ঋণ নেওয়া, সেটিও কিন্তু আসলে অত বেশি সম্ভব হবে না। তো এই সব মিলিয়ে আসলে যে রেভিনিউ সাইডটা, ওইটা বেশ খানিকটা কিন্তু একটা, যেহেতু সংকোচনমূলক অবস্থাতে আছে, এই কারণে আসলে এই বাজেটের আকারটা ছোট করা হয়েছে। আর অপ্রয়োজনীয় জি, অতিরিক্ত যে ব্যয়গুলো রয়েছে, সেগুলো একটু কমানোর চেষ্টা করা না হবে আমি আসলে একটু আগামী দেখছি বাজেটে। যে ২,২৬,০০০ কোটি টাকা ঘাটতি আছে। এর মধ্যে আবার রাজস্ব বিভাগে অস্থিরতা কিভাবে আসলে উতরাবে? হ্যাঁ, একটা বড় রকমের ঘাটতি রয়েছে এবং ঘাটতি মোকাবেলার জন্য এই কারণে কিন্তু আসলে আইএমএফ এর সঙ্গে যেটা প্যাচ আপ করা হলো, তো সেটা কিন্তু এটা একটা কৌশল যে আসলে ভেতর থেকে যদি রাজস্ব কম আসে, তাহলে সেক্ষেত্রে অন্তত যে বিদেশি সহায়তা যেগুলো রয়েছে, আইএমএফ এর যে ঋণের কিস্তি যেটা ছাড় করা একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তো সুতরাং ওই দিক থেকে আসবে। বিশ্ব ব্যাংক বা এশিয়া উন্নয়ন ব্যাংক, সেখান থেকে কত অর্থ আসতে পারে এখন। তো এইভাবে আসলে এক ধরনের ভারসাম্য তৈরি করে আসলে যে যে বড় রকমের ঘাটতি, সেটা মোকাবেলার চেষ্টা করা হয়েছে। তবে এর বাইরে থেকেও হয়তো যে ব্যাংক বা জনাব অন্য কোনো। মাহফুজ কবির, এই প্রসঙ্গে আপনাকে একটু জানতে চাই যে এইবার আসলে এই রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যার ৯২% দিবে এনবিআর। সেটা কি সম্ভব হবে? না, এটা এখন যেটা আসলে এনবিআর কে প্রথম বিলুপ্ত করা হলো, তারপরে আবার বলা হলো যে এখানে একটু সংশোধন করা হবে। তো সব মিলিয়ে যে রাজস্ব প্রশাসন বা ব্যবস্থাপনা এবং তার সঙ্গে যে নীতি, এবং দুটো যে বিভাগ করা হলো, তার মধ্যে কিন্তু হয়তো ইতিমধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি মনে করি যে রিকনসিলিয়েশনটা সময় লাগবে, এবং সব মিলিয়ে যেটা আস্থার সম্পর্ক তৈরি করে যে মানুষের কাছে যাওয়া এবং সেখান থেকে কর আহরণ করা, রাজস্ব আহরণ করা, সেটা আমার মনে হয় যে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। জি, আমরা দেখছি যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সরকার বলছেন, অথচ কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। তাহলে বিগত সময়ের যে পরিবর্তনটা আসলে কি হলো, সংস্কারটা কোথায় হলো আসলে? হ্যাঁ, আমরা একটু আশা করেছিলাম যে অন্তত এই বছর থেকে আসলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু এখনো তো আসলে বাজেট প্রকৃতিটা আসেনি, আমরা বুঝতে পারছি না। কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে, বা কথাবার্তা বলা বলি হচ্ছে যে, এবারে হয়তো কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। আমি মনে করি যে এটা আসলে যারা সৎ করদাতা, তাদের উপর একটা মানসিক চাপ বা মনোবল ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া। তো সেখান থেকে আমার মনে হয় যে বিষয়টা একটু পুনর্বিবেচনা করা উচিত। জি, আরেকটা বিষয় যেটি যে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কম, তাহলে জীবনমানের কথা বলা হচ্ছে। জীবনমান কি তাহলে নিম্নগামী হয়ে যাবে না? জীবনমান উন্নয়ন কি হবে? হ্যাঁ, আসলে এই যে এডিপির আকার কিন্তু অনেকটাই কমানো হয়েছে, কিন্তু একই সঙ্গে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প রয়েছে, যেগুলো রাজনৈতিক বিবেচনা নেওয়া হয়েছে। অনেক ছোট ছোট প্রকল্প আছে, তো সেগুলোকে কিন্তু বাদ দিয়ে বা সাইডলাইন করা হয়েছে। আর যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে, সেগুলোকে কন্টিনিউ করা হবে। তো সব মিলিয়ে আসলে যে আকারটা ছোট করা হয়েছে, সেটা এখন যদি বাস্তবায়নটা ঠিক মতো করা যায়, আমি মনে করি যে এটা আসলে যে দারিদ্র বিমোচন এবং স্থানীয় যে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তো সেগুলোতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে একটা দুষ্ট চক্র কিন্তু এখনো রয়েছে, যে ঠিকাদার, তারপরে যে যারা কর্মকর্তা যারা রয়েছেন, যেগুলো ইমপ্লিমেন্ট করেন, তো এই দুষ্ট চক্র যদি ভাঙা না যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই কম বাজেট দিয়েও খুব একটা লাভ হবে না, এবং আলটিমেটলি এটার ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হবে না। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।